ফৌজদারি কার্যবিধি সংশোধন আগস্ট 2025 32-1 ধারাতে এখানে বলা আছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে শাস্তি দিতে পারে সেটা সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ 5 লাখ টাকা অর্থদণ্ড করতে পারে। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ 3 লাখ টাকা অর্থদণ্ড। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ 2 লাখ টাকা অর্থদণ্ড। গ্রেপ্তারকৃত ব্যক্তির রক্ষা কবচ এটা আলোচনা করা আছে ফৌজদারি কার্যবিধি 1898 46 ধারাতে, যেখানে বলা আছে যে 46 উপধারাতে বলা আছে যে গ্রেপ্তার করার সময় গ্রেপ্তারকারী পুলিশ অফিসার দৃশ্যমান পরিচয়পত্র বহন করবেন যাতে তাকে সহজে চেনা যায়। বি উপধারাতে বলা আছে যে গ্রেপ্তারের সময় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে এবং উপস্থিত অন্যান্য ব্যক্তিদের তার নিজের পরিচয় পত্র দেখাবেন। 46 সি উপধারায় বলা আছে যে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশকে মেমোরান্ডাম অফ অ্যারেস্ট মানে গ্রেপ্তারের স্মারকলিপি প্রস্তুত করতে হবে। আর এখানে সি একে বলা আছে যে উক্ত মেমোরান্ডামে কমপক্ষে একজন সাক্ষী দ্বারা সত্যায়িত করতে হবে যিনি গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য অথবা এলাকার সম্মানিত ব্যক্তি। যদি গ্রেপ্তারকৃত স্থানে কোনো সাক্ষী পাওয়া না যায় তাহলে স্মারকলিপিতে তার কারণ লিখতে হবে। 2 নম্বরে বলা আছে সি 2 নম্বরে যে গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি স্বাক্ষর বা বিদ্যাঙ্গুলি ছাপ নিতে হবে। 46 ডি উপধারায় বলা আছে যে অভিযুক্ত ব্যক্তিকে তার বাসস্থান ছাড়া অন্য কোনো স্থান থেকে গ্রেপ্তার করা হলে 12 ঘন্টার মধ্যে তার পরিবারের সদস্য বা আত্মীয় বা বন্ধুর সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে হবে এবং গ্রেপ্তারের সময় স্থান ও কোথায় হেফাজতে রাখা হয়েছে তা জানাতে হবে। 46 ই উপধারা গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেলে মেডিকেল অফিসার দ্বারা তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং এই ধরনের আঘাতের কারণ লিপিবদ্ধ করতে হবে। 46 এফ উপধারা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে বা তার নিকট আত্মীয়র সাথে 12 ঘন্টার মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। মেমোরান্ডাম অফ অ্যারেস্ট মানে গ্রেপ্তারের স্মারকলিপি। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম, পিতার নাম, স্বামীর নাম, ঠিকানা এবং বয়স। 2 নম্বরে গ্রেপ্তারকৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন নম্বর যদি পাওয়া যায় সেটা অবশ্যই সংযুক্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে গ্রেপ্তারের স্থান উল্লেখ করতে হবে। 4 নম্বরে গ্রেপ্তারের তারিখ এবং সময় উল্লেখ করতে হবে। 5 নম্বরে গ্রেপ্তারের কারণ মানে প্রাসঙ্গিক আইন ও ধারা উল্লেখ করতে হবে, মানে গ্রেপ্তার কোন ধারায় কোন আইনে করা হচ্ছে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। 6 নম্বর তথ্যদাতা বা অভিযোগকারীর নাম এবং ঠিকানা যদি প্রযোজ্য হয় সেটা অবশ্যই দিতে হবে। 7 নম্বরে মামলা বা জিডি নাম্বার মানে কোন মামলা বা কোন জিডির প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা অবশ্যই দিতে হবে। 8 নম্বরে গ্রেপ্তারের স্মারকলিপি নম্বর এবং গ্রেপ্তার পরোয়ানার তারিখ যদি থাকে সেটা অবশ্যই দিতে হবে। 9 নম্বরে গ্রেপ্তারের সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির শারীরিক অবস্থা পরীক্ষা করতে হবে। 10 নম্বরে গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে আঘাতের কারণ যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে পরীক্ষা করতে হবে। 11 নম্বর উপস্থিত নিবন্ধিত চিকিৎসকের নাম এবং প্রত্যয়নপত্র। যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি আহত হন তবে একটি অনুলিপি সংযুক্ত করতে হবে। 12 নম্বরে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার, আত্মীয়, বন্ধু বা প্রতিবেশীকে অবহিত করা হয়েছে কি না, হা বা না সেটাতে টিক চিহ্ন বা সেটা লিপিবদ্ধ করতে হবে। 13 নম্বরে গ্রেপ্তারকৃত ব্যক্তির আত্মীয়, বন্ধু, প্রতিবেশীর নাম, ঠিকানা
যাকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে সেটা উল্লেখ করতে হবে। 14 নম্বরে অবৈধ ব্যক্তির যোগাযোগ নম্বর, অর্থাৎ যে ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করছেন গ্রেপ্তার করার পর অবশ্যই তার মোবাইল নাম্বার দিতে হবে। 15 নম্বর গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যে আদালতে হাজির করতে হবে সে আদালতের নাম উল্লেখ করতে হবে। 16 নম্বর গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাক্ষর বা বিদ্যাঙ্গুলি ছাপ নিতে হবে। 17 নম্বর গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য বা এলাকার সম্মত ব্যক্তির স্বাক্ষর যদি পাওয়া না যায় তাহলে কারণ উল্লেখ করতে হবে, যে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য বা এলাকার সম্মত ব্যক্তির স্বাক্ষর নিতে হবে। তারপর এই ধারা 46 বিতে বলা আছে যে গ্রেপ্তারকারী কর্মকর্তা সরকারি রেজিস্টারে গ্রেপ্তারের কারণ, অর্থাৎ গ্রেপ্তারকারী কর্মকর্তা কি করবে, সরকারি রেজিস্টারে গ্রেপ্তারের কারণ, তথ্যদাতা ও অভিযোগকারীর নাম লিপিবদ্ধ করবেন এবং আত্মীয় বা বন্ধু যাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে তার বিবরণ লিখবেন। এছাড়া যে কর্মকর্তার অধীনে গ্রেপ্তারকৃত ব্যক্তি রয়েছে তার বিবরণ লিপিবদ্ধ করতে হবে। 46 B2 উপধারা কোন থানার অধীনে গ্রেপ্তার করা হয়েছে সেক্ষেত্রে প্রতিটি গ্রেপ্তারের তথ্য সেই থানার সাধারণ ডায়েরিতে দ্রুত লিপিবদ্ধ করতে হবে। গ্রেপ্তারকারী কর্মকর্তা উক্ত থানার সাথে সংযুক্ত না থাকলে গ্রেপ্তারের পরপরে তিনি উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে গ্রেপ্তারের স্মারকের কপি সরবরাহ করবেন। উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করার ব্যবস্থা করবেন। 46 B3 উপধারাতে বলা আছে যে উপধারা 1 এবং 2 এর অধীনে রেজিস্টার বা সাধারণ ডায়েরি রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাহিদা অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তির আত্মীয়, বন্ধু বা প্রতিবেশীকে উক্ত তথ্য প্রদান করতে বাধ্য থাকবেন। ধারা 46 C প্রতিটি জেলায় পুলিশ সুপার বা মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার প্রতি জেলার বা মেট্রোপলিটন সদর দপ্তরে এবং প্রতি থানায় ASI এর নিচে নয় এমন পুলিশ অফিসারকে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম, ঠিকানা এবং তাদের অপরাধের প্রকৃতি সম্পর্কিত তথ্য সংক্ষেপে সংরক্ষণের জন্য নিযুক্ত করবেন। এই ধরনের তথ্য প্রতিটি থানা এবং জেলা বা মেট্রোপলিটন সদর দপ্তরে ডিজিটাল আকারে স্পষ্ট আকারে প্রদর্শিত হবে। এটা আবার করি, সেটা হচ্ছে 46 B3 উপধারাতে বলা আছে যে উপধারা 1 এবং 2 এর অধীনে রেজিস্টার বা সাধারণ ডায়েরি রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাহিদা অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তির আত্মীয়, বন্ধু বা তার প্রতিবেশীকে উক্ত তথ্য প্রদান করতে বাধ্য থাকবে। 46 C ধারাতে বলা আছে প্রতিটি জেলার পুলিশ সুপার বা মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনারের প্রতি জেলার বা মেট্রোপলিটন সদর দপ্তরে এবং প্রতি থানার ASI এর নিচে নয় এমন পুলিশ অফিসারকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা এবং তাদের অপরাধের প্রকৃতি সম্পর্কিত তথ্য সংরক্ষণের জন্য নিযুক্ত করবেন। এই ধরনের তথ্য প্রতিটি থানার এবং জেলা বা মেট্রোপলিটন সদর দপ্তরে ডিজিটাল আকারে স্পষ্টভাবে প্রদর্শিত হতে হবে। 46 D ধারাতে বলা আছে যার হেফাজতে কোনো ব্যক্তি গ্রেপ্তার থাকবেন তার কর্তব্য হবে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য এবং নিরাপত্তা যথাযথভাবে যত্ন নেওয়া। তারপর ধারা 46 E-তে বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ হলে বা তার শরীরে আঘাতের চিহ্ন থাকলে গ্রেপ্তারের পরে তাকে সরকারি হাসপাতালে একজন মেডিকেল অফিসার দ্বারা পরীক্ষা করা হবে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে। এই ধরনের মেডিকেল অফিসার না থাকলে একজন নিবন্ধিত মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা পরীক্ষা করা হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মহিলা হলে তার শরীরে পরীক্ষার জন্য একজন মহিলা মেডিকেল অফিসার বা একজন মহিলা মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা পরিচালিত হবে, অথবা একজন মহিলা স্টাফ নার্স বা একজন মহিলা পরিচালক পরিচালিত হবে। 46 E2 উপধারা
উপধারা 1-এর অধীনে পরীক্ষা ও চিকিৎসা পরিচালিত হলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা তার মনোনীত ব্যক্তিকে এই ধরনের পরীক্ষা এবং চিকিৎসার রিপোর্ট সহ একটি সার্টিফিকেট প্রদান করতে হবে। 46-3 উপধারাতে বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অসুস্থ বা আহত অবস্থায় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারবে। যদি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গুরুতর অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয় এবং ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা অসম্ভব হয়ে পড়ে, তাহলে ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি ও শর্ত সাপেক্ষে তাকে ভিডিওর মাধ্যমে হাজির করা যেতে পারে। তাহলে এখানে ভিডিওর মাধ্যমে হাজির করা যাওয়ার একটা বিধান 46-3 ধারাতে বলা আছে। আর 51 ধারাতে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তি তল্লাশির শেষে যুক্ত হবে। তাহলে ফৌজদারি কার্যবিধি 1898 গ্রেপ্তারকৃত ব্যক্তির তল্লাশির শেষে যুক্ত হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট থেকে কোনো জিনিসপত্র জব্দ করা হলে উক্ত অফিসার একজন সাক্ষীর উপস্থিতিতে তালিকা প্রস্তুত করবেন এবং সম্ভব হলে তার সাক্ষ্য গ্রহণ করবেন। তার মানে একজন সাক্ষীর উপস্থিতিতে তার কি কি মালামাল জব্দ করা হলে সেগুলো লিপিবদ্ধ করবেন। যদি সম্ভব হয় তাহলে ওই সাক্ষীর সাক্ষ্য নিতে হবে। এই তালিকায় একটি কপি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা তার মনোনীত ব্যক্তিকে প্রদান করবেন। মানে তার কাছে কি কি পাওয়া গেছে এই তালিকা লিপিবদ্ধ করার পর তার মনোনীত ব্যক্তিকে এক কপি দেওয়া যেতে পারে বা এক কপি দিতে হবে। আর 54 ধারায় বলা আছে, ফৌজদারি কার্যবিধি 54 ধারায় বলা আছে পুলিশ যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আগে ছিল 9টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে, এখন সেটা 11টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে। কাদেরকে গ্রেপ্তার করবে পুলিশ 54 ধারায়? সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া 11টি কারণে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। 1 নম্বর হচ্ছে পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করলে। 2 নম্বর 7 বছরের কম কারাদণ্ড হতে পারে এমন আমলযোগ্য অপরাধ করলে পুলিশ অফিসার যদি মনে করেন যে এই ধরনের গ্রেপ্তার জরুরি, এক্ষেত্রে উদ্দেশ্য হলো এই ব্যক্তিকে অন্য অপরাধ করা থেকে বিরত রাখার জন্য গ্রেপ্তার করতে পারে। অথবা খ নম্বর হচ্ছে অপরাধের যথাযথ তদন্ত করার জন্য গ্রেপ্তার করতে পারে। অথবা অপরাধের প্রমাণ অদৃশ্য করা বা বিকৃতি করা থেকে বিরত রাখার জন্য তাকে গ্রেপ্তার করতে পারে। অথবা মামলা তার সম্পর্কে অবগত এমন ব্যক্তিকে প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি প্রদান থেকে বিরত রাখার জন্যে যাতে তাকে আদালতে বা পুলিশ অফিসারের কাছে উক্ত তথ্য প্রকাশ করতে নিরুৎসাহিত না হয় সেই জন্য গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ একজন পুলিশ গ্রেপ্তার করতে পারে যে যদি আসামিকে ছেড়ে দেওয়া হয় তাহলে ভিকটিমকে হুমকি ধামকি বা নিরুৎসাহিত করতে পারে, সেটা যাতে না করতে পারে সেই জন্য পুলিশ গ্রেপ্তার করতে পারবে। আর 54-2 উপধারায় উম্মতে বলা হচ্ছে যে উক্ত ব্যক্তি গ্রেপ্তার না করলে আদালত তাকে হাজির করা যাবে না। তার মানে যে ব্যক্তিকে আদালতে গ্রেপ্তার না করলে হাজির করা যাবে না, এই ধরনের ব্যক্তিকেও গ্রেপ্তার করতে পারে। তবে এই ধারার অধীনে কোনো ব্যক্তির গ্রেপ্তারের প্রয়োজন না থাকলে পুলিশ অফিসার তার কারণ লিপিবদ্ধ করবেন। এই ধরনের ব্যক্তিকে যদি গ্রেপ্তার না করে পুলিশ কেন গ্রেপ্তার করছে না সেটা কারণ লিপিবদ্ধ করতে হবে। 3 নম্বরে 7 বছরের বেশি কারাদণ্ড হতে পারে বা মৃত্যুদণ্ডনীয় অপরাধ করলে পুলিশ গ্রেপ্তার করতে পারে। তারপর 4 নম্বরে বলা আছে যথাযথ কারণ ছাড়া কোনো ব্যক্তির নিকট ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া গেল। আমরা যথাযথ কারণ ছাড়া যদি কারো কাছে ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া যায় তাহলে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। 5 নম্বরে যে ব্যক্তিকে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ যদি কোনো অপরাধীকে অভ্যাসগত অপরাধী হিসেবে ঘোষণা করা হয় তো পুলিশ তাকেও গ্রেপ্তার করতে পারে যে কোনো মুহূর্তে। 6 নম্বর কোনো ব্যক্তির নিকটে চুরির সম্পত্তি পাওয়া গেল, অর্থাৎ চোরাই মাল যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যায় তাহলে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। 7 নম্বর পুলিশ অফিসারের কাজে বাধা প্রদান করলে বা আইনসম্মত হেফাজত থেকে পালিয়ে গেলে বা পালানোর চেষ্টা করলে, অর্থাৎ পুলিশের কাজ থেকে পালানোর চেষ্টা করলে বা পুলিশ অফিসারের কাজে বাধা দিলে পুলিশ কী করতে পারে? গ্রেপ্তার করতে পারে। 8 নম্বর হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করলে,
কেউ যদি সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করে তো পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। 9 নম্বর, যে ব্যক্তি বাংলাদেশের বাইরে এমন কাজের সাথে জড়িত থাকলে যা বাংলাদেশ সংগঠিত হলে অপরাধ হিসেবে শাস্তিযোগ্য হতো। অর্থাৎ যে ব্যক্তি বাংলাদেশের বাইরে এমন কাজের সাথে জড়িত থাকলে বা যা বাংলাদেশ সংগঠিত হলে অপরাধ হিসেবে শাস্তিযোগ্য হতো, এই ধরনের ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। 10 নম্বর, দণ্ডিত ব্যক্তিকে মুক্তির পর 565 উপধারা বিধান অনুযায়ী বাসস্থান পরিবর্তন করলে বা অনুপস্থিত থাকলে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। 11 নম্বর, কোনো ব্যক্তি গ্রেপ্তারের জন্য অন্য কোনো পুলিশ অফিসার কর্তৃক অনুরোধ করা হলে, অর্থাৎ কোনো পুলিশ অফিসার যদি কোনো পুলিশকে কোনো থানায় যদি অনুরোধ করে গ্রেপ্তার করার জন্য, সেক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করতে পারে। আর 2 নম্বর হচ্ছে, এই ধারার অধীনে কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে নিবারণমূলক আটকের বিধানকারী কোনো আইনের অধীনে আটক রাখার উদ্দেশ্যে গ্রেপ্তার করতে পারবেন না। তার মানে এই ধারার অধীনে কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে নিবারণমূলক আটকের বিধানকারী কোনো আইনের অধীনে আটক রাখার উদ্দেশ্যে গ্রেপ্তার করতে পারবে। 14 এতে বলা আছে, বিনা পরোয়ানায় কোনো ব্যক্তি গ্রেপ্তার করা হলে তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তা অবশ্যই জানাতে হবে। 66 এর ধারাতে বলা আছে, গ্রেপ্তার সংক্রান্ত বিধান না মানলে করণীয়। যে ম্যাজিস্ট্রেট বা আদালতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করা হবে তিনি পরীক্ষা করবেন যে গ্রেপ্তারকারী অফিসার কর্তৃক এই আইনের বিধান যথাযথভাবে পালন করা হয়েছে কিনা। যদি ম্যাজিস্ট্রেট বা আদালত দেখতে পান যে অবহেলার সাথে কোনো বিধান লঙ্ঘন করা হয়েছে, তাহলে তিনি লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারেন। অর্থাৎ যদি যে সমস্ত নিয়ম তৈরি হয়েছে 14 ধারায় সেটা যদি যথাযথ পালন করা না হয় এবং সেটা যদি আদালত বুঝতে পারে, তাহলে আদালত কিন্তু ওই অফিসারের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিতে পারে। 69(4) বলা আছে যে আদালত পূর্ববর্তী ধারার বিধান ছাড়াও নির্দেশ দিতে পারে যে কোনো সমন, শর্ট মেসেজ সার্ভিস মানে SMS, ভয়েস কল বা ইমেলের মাধ্যমে জারি করা হবে। এই ধরনের সমন দেওয়া হলে তার প্রমাণ সংরক্ষণ করতে হবে। 69 ধারার 4 উপধারাতে বলা আছে, আদালত পূর্ববর্তী ধারার বিধান ছাড়াও নির্দেশ দিতে পারে যে কোনো সমন, শর্ট মেসেজ সার্ভিস SMS, ভয়েস কল বা ইমেলের মাধ্যমে জারি করা হবে। এই ধরনের সমন দেওয়া হলে তার প্রমাণ সংরক্ষণ করতে হবে। 70 ধারাতে বলা আছে, যাকে সমন দেওয়া হবে তাকে পাওয়া না গেলে সমনের 2 কপির 1টি কপি তার পরিবারের যে কোনো সাবালক সদস্যের নিকটে প্রদান করে জারি করা যাবে। তাহলে 70 ধারাতে বলা আছে, যাকে সমন দেওয়া হবে তাকে পাওয়া না গেলে সমনের 2 কপির 1টি কপি তার পরিবারের যে কোনো সাবালক সদস্যের নিকটে প্রদান করে জারি করা যাবে। ধারা 167(2) উপধারাতে বলা আছে, যে ম্যাজিস্ট্রেটের নিকটে অভিযুক্তকে হাজির করা হয়েছে তার বিচারের ইখতিয়ার থাক বা না থাক, অভিযুক্তকে 15 দিনের বেশি নয় এমন যে কোনো মেয়াদে হেফাজতে রাখার নির্দেশ দিতে পারে। অর্থাৎ যদি উক্ত ম্যাজিস্ট্রেটের বিচারের ইখতিয়ার না থাকে এবং তিনি আটক রাখা প্রয়োজন মনে না করেন, তাহলে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণের আদেশ দিতে পারেন। তবে 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতা প্রাপ্ত নয় এমন 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে আটক রাখার নির্দেশ দিতে পারবেন না। মানে 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতা প্রাপ্ত নয় এমন 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে আটক রাখার নির্দেশ দিতে পারবেন না। ম্যাজিস্ট্রেট কোনো মামলায় 15 দিনের বেশি আটক রাখার নির্দেশ দিতে পারবেন না। যদি আরও আটক রাখা প্রয়োজন হয় তাহলে তাকে ব্যক্তিগতভাবে বা ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজির করে বিচারিক হেফাজতে আটক রাখার নির্দেশ দিতে পারে। ব্যাখ্যা হচ্ছে, বিচারিক হেফাজত বলতে পুলিশের হেফাজত ছাড়া অন্য কোনো হেফাজত বা জায়গাকে বোঝাবে। 167(2) উদাহরণে বলা আছে, অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হলে হেফাজতে হস্তান্তরের আগে নিকটতম কোনো সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার দ্বারা তাকে পরীক্ষা করার নির্দেশ দিতে পারে এবং হেফাজত শেষ হলে দ্রুত ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে।
হাজির করার পর যদি উক্ত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় অথবা তিনি অভিযোগ করেন যে তাকে নির্যাতন করা হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে নিকটতম সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার দ্বারা তাকে পরীক্ষা করার নির্দেশ দিতে পারে। উক্ত মেডিকেল অফিসার যদি রিপোর্ট দেয় যে পুলিশ হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তার মানে পুলিশ হেফাজতে যদি কাউকে নির্যাতন করা হয় এবং সেটা যদি ম্যাজিস্ট্রেট অবগত থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট যে পুলিশ অফিসার আন্ডার হেফাজতে পাঠানো হয়েছে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। 166 এ উপধারাতে বলা আছে যে 1 নম্বর, এক মামলার তদন্তকারী কর্মকর্তা কোনো ব্যক্তিকে অন্য মামলার গ্রেপ্তার দেখাতে চাইলে ম্যাজিস্ট্রেট নিম্নে কারণে অনুমতি দিবেন না। অর্থাৎ এক মামলার তদন্তকারী কর্মকর্তা কোনো ব্যক্তিকে অন্য মামলার গ্রেপ্তার দেখাতে চাইলে ম্যাজিস্ট্রেট নিম্ন বর্ণিত কারণে অনুমতি দিবেন না। কি কারণ? গ্রেপ্তারের আবেদন ম্যাজিস্ট্রেট নিকটে যথাযথ মনে না হলে তাহলে তিনি হেফাজতে রাখার অনুমতি দিবেন না। তারপর গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যদি মামলার ডায়েরি কপি সহ হাজির করা না হয়, অর্থাৎ যে ব্যক্তি গ্রেপ্তার করা হবে তার মামলার ডায়েরি কপি হাজির করা না হলে তাহলে ম্যাজিস্ট্রেট আদেশ দেবেন না। 3 নম্বর হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শুনানির সুযোগ দেওয়া না হয়, অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সুযোগ দেওয়া না হলে তাহলে এক মামলা তদন্তকারী কর্মকর্তা কোনো ব্যক্তি অন্য মামলার গ্রেপ্তার দেখাতে চাইলে ম্যাজিস্ট্রেট নিম্নবর্ণিত কারণ অনুমতি দেবেন না। 166 এ 2 উপধারাতে বলা আছে যে নিবর্তনমূলক আটকের উদ্দেশ্যে গ্রেপ্তার করা হলে ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে বিচারিক হেফাজতে রাখার অনুমতি দেবেন না। তার মানে নিবর্তনমূলক আটকের উদ্দেশ্যে গ্রেপ্তার করা হলে ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে বিচারিক হেফাজতে রাখার অনুমতি দিবেন না। 3 নম্বর বলা আছে আটক রাখার আইনগত ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আইন পরিপন্থী কোনো কাজ করেছেন বলে ম্যাজিস্ট্রেটের নিকটে মনে হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট দণ্ডবিধি 220 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ধারা 173 বিতে বলা আছে তদন্ত সম্পন্ন করার বিধান। অপরাধের তথ্য পেলে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। 2 নম্বর, উপযুক্ত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে তদন্তকারী কর্মকর্তা তার কেস ডায়েরিতে বিলম্ব হওয়ার কারণ লিপিবদ্ধ করবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট সময় বৃদ্ধির আবেদন করবেন এবং তদন্তকারী কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট একটি কপি পাঠাবেন। 3 নম্বর, সময় বৃদ্ধির আবেদন পেলে ম্যাজিস্ট্রেট সময় বৃদ্ধি করতে পারেন, তবে বৃদ্ধিকৃত এই সময়ের মধ্যে অবশ্যই তদন্ত শেষ করতে হবে। 4 নম্বর, তদন্তকারী কর্মকর্তা বৃদ্ধিকৃত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে তার কারণ উল্লেখ করে তা ম্যাজিস্ট্রেটের নিকটে পাঠাবেন এবং একটি কপি তদন্তকারী কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকটে পাঠাবেন। তার মানে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকটে পাঠাতে হবে, অর্থাৎ থানা যদি করে তাহলে পুলিশ সুপারের কাছে পাঠাতে হবে। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অন্য কর্মকর্তার দ্বারা তদন্তের আদেশ দিতে পারেন। উক্ত তদন্তকারী কর্মকর্তার অযোগ্যতা বা অসদাচরণ হিসেবে গণ্য করতে পারেন এবং উপযুক্ত কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারেন। এছাড়া ওই কর্মকর্তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে নোট হিসেবে লিপিবদ্ধ করতে পারবেন। তার মানে যদি তদন্তকারী কর্মকর্তা যদি নির্দিষ্ট কার্য দিবসের মধ্যে যদি তদন্ত সম্পন্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অন্য কর্মকর্তাকে দিয়ে এটা তদন্ত করাতে পারবেন। পাশাপাশি আগের যে তদন্ত কর্মকর্তা যদি গাফিলতি বা যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা লিপিবদ্ধ করে তাকে আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিতে পারবে। তারপর 173 বি 6 উদাহরণে বলা আছে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলে কোনো অভিযুক্তকে ন্যায় বিচারের স্বার্থে ওই মামলার সাক্ষী হিসেবে গণ্য করার নির্দেশ দিতে পারেন। 7 উদাহরণে বলা আছে বিচার শেষে আদালত তদন্তকারী কর্মকর্তার কোনো অবহেলা পেলে বা অযোগ্যতা বা অসদাচরণ হিসেবে গণ্য করতে পারেন এবং উপযুক্ত কর্তৃপক্ষের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারেন। তার মানে ম্যাজিস্ট্রেট যদি দেখে যে এই তদন্তকারী কর্মকর্তার কোনো গাফিলতি অবহেলা আছে তাহলে সেক্ষেত্রে তিনি ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারেন। আর 247 ধারাতে বলা আছে যে প্রথমে যুক্ত হবে নালিশের ভিত্তিতে দায়ের করা মামলায়।
তারপর 267 ধারা বলা আছে প্রথমে যুক্ত হবে নালিশের ভিত্তিতে দায়ের করা মামলা। আর 250-এর 2 উপধারাতে বলা আছে যে মিথ্যা, তুচ্ছ ও বিরক্তিকর অভিযোগ করলে প্রত্যেক আসামিকে ম্যাজিস্ট্রেট 50,000 টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেন। মানে মিথ্যা তুচ্ছ মামলা করলে 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের নির্দেশ ম্যাজিস্ট্রেট দিতে পারেন। আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে যদি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে এই ধরনের মিথ্যা তুচ্ছ বিরক্তিকর মামলা করা হয় সেক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ নির্দেশ দিতে পারেন। 250-এর 3 উপধারাতে বলা আছে 5,000 টাকার বেশি ক্ষতিপূরণের নির্দেশ দিলে তার বিরুদ্ধে আপিল করা যাবে। 250-এর 5 উপধারাতে বলা আছে যে উপধারা 2 অনুসারে ক্ষতিপূরণের নির্দেশ ছাড়া ম্যাজিস্ট্রেট অনধিক 6 মাসের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দিতে পারেন। আর 260 ধারা সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দণ্ডবিধি 279, 380 এবং 381 ধারা অনুযায়ী চোরাই মালের মূল্য 5 লাখ টাকার অতিক্রম না করলে তাহলে সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে। আবার দণ্ডবিধি 403 ধারা অনুযায়ী আত্মসাৎকৃত মালের মূল্য 5 লাখ টাকা অতিক্রম না করলে সেটা সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে। তারপর দণ্ডবিধি 411 ধারা অনুযায়ী গ্রহণকৃত চোরাই মালের মূল্য 5 লাখ টাকা অতিক্রম না করলে সেটাও এই সংক্ষিপ্ত আকারে বিচার করা যাবে। দণ্ডবিধি 414 ধারা অনুযায়ী গোপন করা বা হস্তান্তরকৃত চোরাই মালের মূল্য 5 লাখ টাকা অতিক্রম না করলে সেটাও সংক্ষিপ্ত বিচার করা যাবে। 264 ধারাতে বলা আছে 262 ধারা যাই থাক না কেন অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, 342 ধারার অধীনে অভিযুক্তকে পরীক্ষা করা এবং রায় প্রদান আদালতের ইখতিয়ারের মধ্যে যে কোনো স্থানে এবং একই অধিবেশনে সম্পূর্ণ করা যাবে। ধারা 339-এর বিতে বলা আছে যে 87 এবং 88 ধারায় যাই থাকুক না কেন অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলে এবং তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলে বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক পত্রিকায় নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিবেন। উক্ত ব্যক্তি ওই নির্দেশ পালনে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। জাতীয় দৈনিক জাতীয় দৈনিক পত্রিকা ছাড়া আদালত উক্ত বিজ্ঞপ্তি নিম্নের স্থানে প্রকাশন দিতে পারেন সরকারি ওয়েবসাইটে, তারপর জেলা ও দারা জজ আদালতে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বা ডিসি অফিসে বা বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে। 345-এর 2 উপধারাতে বলা আছে যে অপরাধ এবং দণ্ডবিধিতে প্রযোজ্য ধারা এবং যিনি অপরাধের মীমাংসা করতে পারেন। তাহলে বেআইনি সমাবেশের সদস্য হলে এটা দণ্ডবিধি ধারা হচ্ছে 143। যিনি অপরাধের মীমাংসা করতে পারেন, যার বিরুদ্ধে বেআইনি সমাবেশ করা হয়েছিল তার সাথে মীমাংসা করতে পারবেন 345-এর 2 ধারা অনুযায়ী। আর 345-এর 8 উপধারায় বলা আছে যে আপোষযোগ্য অপরাধের ক্ষেত্রে 2 পক্ষ আপোষ করতে চাইলে আদালত আপোষ করে দিবেন অথবা আপোষ করার জন্য লিগ্যাল এইড অফিসারের নিকটে অথবা তাদের নিযুক্ত আইনজীবীর নিকটে অথবা অন্য আইনজীবীর নিকটে পাঠাতে পারে। 390 থেকে 395 ধারা সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। এই 390 ধারা ছিল পেত্রদণ্ড মানে বেত্রাঘাত। 391 ছিল হচ্ছে কারাদণ্ডের সাথে বেত্রদণ্ড কার্যকর, এটা বিলুপ্ত করা হয়েছে। 392 ধারাতে ছিল বেত্রাঘাতের সাথে বেত্রাঘাতের সাইজ এবং সংখ্যা, এটা বিলুপ্ত করা হয়েছে। 393-তে বলা আছে যে যাদের বেত্রাঘাত দেওয়া যাবে না, এটাও বিলুপ্ত করা হয়েছে। 394 বলা আছে উপযুক্ত নয় এমন ব্যক্তিদের বেত্রাদণ্ড দেওয়া যাবে না, এটাও বিলুপ্ত করা আছে। 395 বলা আছে 394 ধারা অনুযায়ী শাস্তি দেওয়া না গেলে তখনকার পদ্ধতি, এটাও বিলুপ্ত করা আছে। 396 1 ধারায় মানে বেত্রাঘাত শব্দটি বাদ দেওয়া হয়েছে। 413 ধারায় বলা আছে যে দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম সিটি ম্যাজিস্ট্রেট অনধিক 5,000 টাকা জরিমানা করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। 414 ধারায় বলা আছে 260 ধারা অনুসারে কাজ করতে বা ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট 5,000 টাকা পর্যন্ত জরিমানা করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। মানে 260 ধারা অনুসারে কাজ করতে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট 5,000 টাকা পর্যন্ত জরিমানা করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। 498 ধারায় বলা আছে যে অর্থদণ্ডের হেরাস বা জামিনের জন্য যে মুচলেখা সেটা হেরাস করা, মানে প্রত্যেক বন্ডের অর্থ পরিমাণ মামলার অবস্থা বিবেচনা করে নির্ধারণ করতে হবে যা অত্যাধিক হবে না।
এই দণ্ডের পর আপিল থাকুক বা না থাকুক, হাইকোর্ট বা দায়রা আদালত কোনো ব্যক্তির জামিন মঞ্জুর করার বা জামানত হ্রাস করার নির্দেশ দিতে পারে। তারপরে 498 ধারা বলা আছে যা জামানত হ্রাস করো। 498(2) উপধারাতে বলা আছে যে কোনো আদালতে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার ক্ষেত্রে তার পলায়ন রোধ করার জন্য বা ভালো আচরণ নিশ্চিত করার জন্য যুক্তিসঙ্গত শর্ত আরোপ করতে পারে, মানে যে কোনো আদালত এটা করতে পারে। 499(3) উপধারাতে বলা আছে এই ধারার উল্লিখিত আদালতে অভিযুক্ত ব্যক্তিকে নিজে অথবা তার আইনজীবীর মাধ্যমে অথবা আদালত কর্তৃক অনুমোদিত অনলাইন পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবে। অর্থাৎ এই ধারায় উল্লিখিত অর্থ আদালতে অভিযুক্ত ব্যক্তিকে নিজে অথবা তার আইনজীবীর মাধ্যমে অথবা আদালত কর্তৃক অনুমোদিত অনলাইন পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবে। এই ক্ষেত্রে জামিনদারদের জাতীয় পরিচয়পত্র নম্বর বা অন্য উপযুক্ত মাধ্যমে তাদের পরিচয় বা যোগ্যতা যাচাইয়ের করা হবে শর্ত সাপেক্ষে। 540(a)তে বলা আছে, 540(a)(1) ধারাতে বলা আছে 2 বা ততোধিক আসামির পরিবর্তে যে কোনো একজন বা ততোধিক আসামি হবে। ধারা 540(a)(3) উপধারাতে বলা আছে তদন্তের যে কোনো পর্যায়ে জজ অথবা ম্যাজিস্ট্রেট জামিনে থাকা ব্যক্তির ব্যক্তিগত হাজিরা প্রত্যাহার করতে পারে। 540 ধারাতে বলা আছে ফরিয়াদি সাক্ষী বা ক্ষতিগ্রস্তের খরচ ও সুরক্ষা। সরকার কর্তৃক প্রণীত কোনো আদেশ অনুযায়ী ফৌজদারি আদালত উপযুক্ত মনে করলে কোনো তদন্ত, বিচার বা অন্য কোনো কাজে আদালত হাজির হওয়া ফরিয়াদি সাক্ষী ও ক্ষতিগ্রস্তদের সরকারি তহবিলতে যুক্তিসঙ্গত খরচ প্রদানের আদেশ দিতে পারে। 540(2) উপধারাতে বলা আছে কোনো আদালত নিজের ইচ্ছা বা সংবদ্ধ ব্যক্তির আবেদনে সংবাদদাতা, ফরিয়াদি, ভুক্তভোগী বা সাক্ষীর নিরাপত্তা বা সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। তাহলে ফৌজদারি কার্যাবলী সংশোধন 2025 এটা আগস্টে হয়েছে এবং এটি হচ্ছে এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে।